কাল থেকে ফের বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশি শ্রম বাজার। নানা জটিলতায় এখনো অনিশ্চয়তায় অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 কর্মী। আনার হত্যা রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে পুলিশ। উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির, ধারণা ডিবির। পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কার কাজ দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পটুয়াখালীতে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার ঘোষণা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ কাদেরের। সড়ক মহাসড়কের পাশে বসানো যাবে না পশুর হাট, জানালেন তাজুল। এবং দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদদাতা দেখছিলেন AKS টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। বাংলাদেশি কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধি না করায় কাল থেকে ফের বন্ধ হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশি শ্রম বাজার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে টিকিট সহ নানা জটিলতায় বিপাকে পড়েছে দেশটিতে যাবার অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 বাংলাদেশি কর্মী। শেষ মুহূর্তেও অনিশ্চয়তায় অনেকেই আসছেন বিমানবন্দরে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মোহাম্মদ শিবলু পরিবারের হাল ধরতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষা মালয়েশিয়া যাওয়ার। দালালের মাধ্যমে খুইয়েছেন 4.5 লাখ টাকা, কিন্তু মালয়েশিয়া গমনের শেষ দিন কাল। এর মধ্যে অনেকটা তোড়ঝোড় এজেন্সিতে। টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পারে এজেন্সি যে এয়ার টিকিট দিয়েছিল তা ছিল ভুয়া। পরশুদিন আমরা ঢাকা বনানীতে আসছি। এখন আসার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে যে বসেন, আপনাদের টিকিট দিব। ফিঙ্গার নিছে, আমাদের ফিঙ্গার নেওয়ার পরও আমাদের কাছ থেকে 5,000 এবং কি 1,000 টাকা, টোটালে 6,000 টাকা নিচে নেওয়ার পরও আমাদের এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া হয় নাই। যাত্রার নেই নিশ্চয়তা, তবুও এজেন্সির ভরসায় ঘন্টার পর ঘন্টা অনেকেই পার করছেন এই বিমানবন্দরের 1 নং টার্মিনালের সামনে। এই অনিশ্চয়তার মধ্যে আসছি, কারণ কালকে যদি লাস্ট ডেট আর তো অপশন নাই। আবার দেখা যায় যদি 1 বছর বা 2 বছর পরে কোলিং খুলে তখন যাওয়া যাইব, আর টুরিস্টে গিয়ে তো আর কাজ করা যাইব না। সকালে আসছে, সকাল 9টা বাজে, 9:19 বলছে, 20-এ রেডি হয়ে চলে আসতো। আইসে 2টা বাজে এসে বসে রয়েছি, এখনো টিকিট পাইনি। বগুড়া থেকে রওনা দিলাম ঢাকা শহরে। আদমে কি করলো যে আজকেই ফ্লাইট হবে, হতে 30 তারিখের দিকে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে আমাদের দিল টিকিট দেওয়ার পরে এয়ারপোর্টে চলে এলাম। আসার পর এই পর্যন্ত বর্তমানে স্থগিত হয়ে আছে, এখনো ঢোকাঢুকি যায়নি। কেউ কেউ টিকিট পেয়েছেন আজ ফ্লাইটের শেষ মুহূর্তে এসে, কিন্তু দৌড়ে গিয়েও ফ্লাইট ধরতে পারেনি। আবার কেউ বা টিকিট নিয়ে বসে আছেন উড়াল দেওয়ার অপেক্ষায়। অনেকের ফ্লাইট হয়ে ক্যান্সেল হয়ে গেছে। এর আগে অনেকের এয়ার টিকিট দিছিল, তারা এখানে এসে ঘুরে গেছে। কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে মানে মুশকিল হয়ে যায় আর কি আসা। এমন পরিস্থিতিতে এজেন্সিগুলোকেই ধুসছেন মালয়েশিয়াগামী যাত্রীরা। 2-3 দিন আগে এজেন্সিতে গেছি, আমাদের প্রায় এই পুরো একটা দিনে আমরা এজেন্সির মধ্যে আসলাম, কিন্তু আমাদের টিকিট দেয়নি। আমাদের এই ফিঙ্গার দেওয়া হয়েছে, কিন্তু টিকিট পাইনি। এটার কারণ তো সিন্ডিকেট ছাড়া অন্য কিছু না। এটা হলো যাত্রী হয়রানি করে, আমাদেরকে হয়রানি করতেছে, এটাই হলো আসল কথা। দালালরা তো সাথে চুক্তি হয়েছে যে 4,90,000 টাকার মতো। 2022 সালে আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে গত 22 মে পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনাউল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির বলেই ধারণা করছেন ডিবি প্রধান হারুনা রশিদ। জানান, ফরেনসিক টেস্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার নিশ্চিতের চেষ্টা চলছে। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহমুদ হাসানের রিপোর্টে। এমপি আনার হত্যার তদন্তে গত শনিবার কলকাতায় যান ডিবি পুলিশ প্রধান হারুনা রশিদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ডিবি পুলিশের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি গোয়েন্দা প্রধান হারুনা রশিদ বলেন, এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে তারা। আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি, এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলেই ধারণা বাংলাদেশ পুলিশের বলে জানান হারুনা রশিদ। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না,
সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। ডিবি প্রধান জানান, দুই দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনার সঙ্গে যুক্ত শাহীন যুক্তরাষ্ট্রে এবং সিয়াম নেপালে অবস্থান করছে। এই দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুই দেশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী সে এখন ইউএসএ অবস্থান করছে। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সাহায্য সহযোগিতা চাইব। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 14 মে থেকে তিনি নিখোঁজ হন। পরে কলকাতা পুলিশ নিশ্চিত করে তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের আগামী বর্ষার আগে বাড়িঘর নির্মাণ সহ সব ধরনের সহায়তার অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে জনসভায় একথা বলেন তিনি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ সংস্কার শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টে। গেল 26 মে রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর 27 মে শেষ রাত পর্যন্ত বিভিন্ন জেলায় চলে তাণ্ডব। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বাঁধ ভেঙে প্লাবিত হয় বিভিন্ন এলাকা, ভেসে যায় মাছের ঘের, নষ্ট হয় ক্ষেতের ফসল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে প্রথমে পাথরঘাটা ও মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন করেন তিনি। এরপর আসেন খেপুপাড়ায়। স্থানীয় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন সরকার প্রধান। বলেন, সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। এর ফলে নানা দুর্যোগে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা সহ ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। বর্ষার আগেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত সহ বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেশের একজন মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেই জন্যই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীমা আক্তার, দেশ টিভি, পটুয়াখালী, কলাপাড়া। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার কাজ ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বিআরটিএ কার্যালয়ের ঈদযাত্রা সুষ্ঠু করতে প্রস্তুতি সভা শেষে একথা বলেন তিনি। একই সঙ্গে ঢাকা সিটিতে ঈদের সময় রাস্তা খোঁড়াখুড়ির বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে বিস্তারিত। এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। ঈদযাত্রায় যানজটের ভোগান্তির পাশাপাশি ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা। এমন বাস্তবতায় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঘণ্টাখানেকে বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত জানান মন্ত্রী। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে গাড়ির ফিটনেস নিশ্চিতের তাগিদ দেন মন্ত্রী। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস।
হানি ফ্লাইওভারে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদের সময় ঢাকার রাস্তা খোরাখুরি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানি ফ্লাইওভার। কুমিল্লা থেকে ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে, সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার অচল হয়ে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে মনিটরিং জোরদারের নির্দেশও দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়? নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সড়ক মহাসড়কের পাশে বসানো যাবে না পশুর হাট, আর কোরবানি পশুর বর্জ্য পরের দিন সূর্যোদয়ের আগেই অপসারণ করতে হবে, এমন নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান মন্ত্রী। বলেন, পরিবেশ দূষণ রোধে 24 ঘন্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করতে হবে। ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি চলছে। চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার, আমরা 24 ঘন্টার সময়টা আছে, তবে আজকে আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের দিন সূর্য উদয়ের পূর্বে সকল বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন, কিন্তু আমরা একটু সময়টা এক্সটেন্সিভ টাইম দিলাম, যাতে নাকি এরপরে যদি আমরা কোথায় কোনো রকম বর্জ্য না দেখি। সংবাদ রাতে আরো থাকছে। নির্ধারিত সময়সীমার পরও শেষ হয়নি শাহজালালের 3rd টার্মিনালের কাজ, অক্টোবরে শেষ হওয়ার প্রত্যাশা বিমানমন্ত্রীর। দেশ এখন লুটেয়া মাফিয়াদের কবলে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই ক্ষমতাসীনদের লক্ষ্য। আন্দোলনের মাধ্যমে দেশের জনগণদের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র নেতা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। নেতারা বলেন, দীর্ঘ 17 বছরের দমন পীড়নের পরও আগের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ বিএনপি। আওয়ামী সরকার যেভাবে জুলুম নির্যাতন করেছে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দকে বিএনপি থেকে কাউকে সরাতে পারেনি, এবং বাংলাদেশের মূল শক্তি হচ্ছে জনগণ। সেই জনগণের উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পথ চলা। 17 বছরেই আমাদের যে আন্দোলন, আমাদের নেতাকর্মীরা কিন্তু একটু থেমে যায়নি এবং হতাশ হয়নি, কারণ আমাদের বিশ্বাস একদিন না একদিন আমরা জয়লাভ করবই। নতুন একটি যুদ্ধের প্রসব বেদনায় এখন বাংলাদেশ, আরেকটি যুদ্ধ প্রয়োজন হলে হবে, কিন্তু বাংলাদেশকে আমরা আমাদের স্বাধীন সত্তাগুলো আমরা ফিরিয়ে আনবো এবং বিশ্বের বুকে বাংলাদেশ আবার একটি স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় নানা কৌশলে ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে ভিন্ন পদ্ধতি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে, এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার, পোশাক ও নগদ অর্থ বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় জানান নেতারা। মূল্যস্ফীতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে, অথচ পৃথিবীর অন্যান্য দেশে এই ইনফ্লেশন অনেক কমে গেছে।
সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এই অবৈধ সরকারকে উৎখাত করা আজকে আমাদের শপথ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ছাড়াও সারা দেশে বৃক্ষরোপণ, খাবার বিতরণ, দোয়া মাহফিল করে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আর মাত্র 3% কাজ শেষ হলেই এবছরের শেষে খুলে দেওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত করতে জাপানের সাথে যৌথভাবে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গেল বছর নির্বাচনের 3 মাস আগে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের সফট ওপেনিং করে সরকার। চলতি বছরের এপ্রিলে পুরোপুরি চালুর কথা থাকলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। 21,398 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঠামো দিয়ে তৈরি এই টার্মিনালে থাকছে 54টি ইমিগ্রেশন কাউন্টার। পাশাপাশি যাত্রী ওঠানামার জন্য থাকবে 26টি বোর্ডিং গেট। নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, এখনও 3% কাজ বাকি। আসছে অক্টোবরেই পুরোপুরি কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মন্ত্রী। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে। বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। মন্ত্রী বলছেন, এই সমস্যা নিরসনে জাপানের একটি কোম্পানির সাথে যৌথ চুক্তির আলোচনাও চলছে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ। যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজটা আমার হাতে, এটা কোনো দেশে হয় না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। বোয়িং অথবা এয়ারবাস বিমানের ফ্লিটে কোন এয়ারক্রাফট যুক্ত হবে তা নিয়ে বিশেষায়িত টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের বিমানের ফ্লিট বাড়াবার জন্য পরিকল্পনা আমাদের আছে এবং এই লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন এয়ারক্রাফট আমরা নেব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে চায় বিমান। তবে এ বিষয়ে মার্কিন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে বলেও অভিযোগ মন্ত্রীর। আমরা যখন গতবার বিমান কিনেছিলাম মানে বোয়িংকে নিয়েছিলাম তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে, কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। বিমানের টিকিটের দাম কমাতে পার্কিং চার্জ নতুন করে নির্ধারণ করা হবে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। মাত্র 3% কাজ শেষ হলেই এবছরের শেষের দিকে খুলে দেওয়া হতে পারে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকেও সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সংবাদটাতে আরও থাকছে, লোকসভা নির্বাচনের 7ম দফার প্রচারণা শেষ আজ। ফের ক্ষমতা আসার ইঙ্গিত মোদি, সময় শেষ বললেন মমতা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী। এ সময় পরিচালক, উদ্যোক্তা সহ বিশিষ্ট জনেরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত সমাপ্ত বছরে ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। প্রধান কার্যালয় থেকে অন্যান্যদের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলম ও আনোয়ার হক। দেখছেন সংবাদ রাত।